নমস্কার বন্ধুরা, দা বং গার্ডেন ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার ওয়েলকাম। আমি বিদ্যুৎ চলে এসেছি আজকে আরও একটি নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে। আজকের ভিডিওর টপিকে আমরা একটা জিনিস তৈরি করা শিখবো, সেটা হচ্ছে মিশ্র জৈব সার। এই সময় যেহেতু ফুল নেওয়ার সময়, তো আমি ফুল যাতে বেশি হয় সেই হিসেবে আমি তৈরি করব। আমি বছরে দুবার আমি মিশ্র সার তৈরি করি। একটা হচ্ছে মার্চ মাসের দিকে, যেটা আমি সেখানে আলাদাভাবে তৈরি করি, আর একটা হচ্ছে এই অক্টোবর মাসে। তো মিশ্র সারে কী কী জিনিস নেব না নেব সেগুলো আমি স্টেপ বাই স্টেপ বলবো। তোমরা সেখানে কাস্টমাইজ করেও কিন্তু করতে পারো। এত জিনিস যে প্রয়োজন পড়বে এমন কিন্তু নয়। আমি বলে দেবো যে কোনটা ম্যান্ডেটারি লাগবেই, কোনটা তোমরা চাইলে স্কিপও করতে পারো। প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি, এটা হচ্ছে ভার্মি কম্পোস্ট। দেখো, একটি 12 ইঞ্চির টবে রয়েছে 1 টব ভার্মি কম্পোস্ট। এর ওয়েট রয়েছে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। ভার্মি কম্পোস্ট এটা গুণগত মান কিন্তু খুব ভালো। আমি প্রতি কেজি 10 টাকা কেজি দরে আমি 50 কেজির বস্তা নিয়ে নিই, সেজন্য কমে হয়। ঠিক আছে, এই ভার্মি কম্পোস্ট আমি নিয়ে নেব, ঢেলে দিচ্ছি। ভার্মি কম্পোস্ট আমি পুরোটা ঢেলে দিলাম। এরপরে আমি আর একটা কম্পোস্ট নেব, সেটা হচ্ছে গোবর সার। এবারে দেখো, একটা জিনিস আমি তোমাদের বলি, তোমরা চাইলে যে কোনো এক ধরনের কম্পোস্ট ব্যবহার করতে পারো। তোমাদের কাছে যদি মাল্টি কম্পোস্ট থাকে, সেটা ব্যবহার করলে কি বলতো, গুণগত মানটা বাড়বে। আর যদি মনে হয় যে না, আমি এত ধরনের কম্পোস্ট আমার কাছে নেই, ম্যানেজ করতে পারছি না, যে কোনো একটা কম্পোস্ট নেবে। সে ভার্মি কম্পোস্ট হতে পারে, পাতা সার হতে পারে, বা গোবর সার হতে পারে। এটা হচ্ছে গোবর সার, যেটা কাউডাং কম্পোস্ট বলছে বা কাউডাং ম্যানিওর। এটা আমাকে কিনতে হয় না। কিছু লোক আমার আছে যারা এটা আমাকে ম্যানেজ করে দেয়। আমি বলি তাদের, তো এটাকে ভালো করে চেলে নেওয়া হয়েছে, নাহলে অনেক মোটা মোটা দানা থাকে। তো এই যে গোবর সার, এটা আমি নিয়ে নিচ্ছি। এটার ওয়েটটাও তোমরা দেখে নাও কতটা রয়েছে। চলো আমরা এই 12 ইঞ্চি টবের 1 টব কিন্তু এই গোবর সারও কিন্তু এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আমার যেহেতু অনেক গাছ রয়েছে, সেই হিসেবে আমি কিন্তু এই সারটা বানাচ্ছি। তোমাদের কাছে যদি গাছের সংখ্যা কম থাকে, তাহলে তোমরা কিন্তু সেই রকমভাবে তৈরি করবে। এরপরে আমি আরও একটা কম্পোস্ট নিচ্ছি। আমি 3টে কম্পোস্ট এখানে ব্যবহার করছি। আমি বারবার করে বলছি, যদি তোমাদের কাছে থাকে ব্যবহার করবে, নাহলে কিন্তু কোনো প্রয়োজন নেই, যে কোনো এক ধরনের কম্পোস্টই ব্যবহার করো। এটা হচ্ছে পাতা সার, লিপ কম্পোস্ট। আমাকে আগেও ব্যবহার করতে দেখেছো, প্রকৃতি বন্ধু। আমি এইটা ব্যবহার করি। এটা 20 টাকা প্রতি কেজি প্যাকেট আমি কিনি, মানে 20 টাকা করে নেয় 1 কেজি প্যাকেটে। খুবই ভালো, মানে এটা কি বলতো, সয়েল মিডিয়াটাকে ভালো রাখে, মানে ওয়াটার লকড করে না মাটিকে। তো পাতা সারটা ব্যবহার করি। আমি এটা নিয়ে নেব। এতে দেখো, ডিমের খোসা গুঁড়ো কিন্তু থাকে এই তোমার পাতা সারটার ভিতরে, দেখেই বোঝা যায়, এবং খুব ভালো। আমি এটা নেব কত, 3 প্যাকেট নেব, মানে হচ্ছে 3 কেজি। ঠিক আছে, আমি এটা কেটে নিই পরপর করে। মানে একটা দারুণ ফার্টিলাইজার কিন্তু তৈরি হবে। এটা সব ধরনের ফ্লাওয়ারিং স্টেজে গাছে দেওয়া যায়। আমি স্পেশালি বাগান বিলাসের জন্যই কিন্তু তৈরি করছি। আরও আমার যে সকল গাছ আছে, যেগুলো এই সময় শীতে ফুল আসবে, সেই রকম গাছেও কিন্তু ব্যবহার করব। তো আমি 3 কেজি নিচ্ছি এই পাতা সার, মানে 60 টাকা কিন্তু এখানে চলে গেল। ঠিক আছে, পাতা সারের জন্য। যারা বাড়িতে পাতা সার বানাতে চাও, তারা বাড়িতেও কিন্তু বানিয়ে ব্যবহার করতে পারো। এরপরে একটা জিনিস, এটা তোমরা চাইলে স্কিপ করতে পারো। যদি মনে হয় যে না, স্কিপ করবে না, তাহলে কিনে কিন্তু ব্যবহার করতে পারো। এটা হচ্ছে সুধা সুষম। এটা আমি ব্যবহার করি। এটাতে প্রসেসড লেদার মিল রয়েছে। খুবই ভালো কাজ করে গাছের গ্রোথের জন্য, গাছকে ভেজিটেটিভ গ্রোথটাকে বজায় রাখার জন্য, সবুজ রাখার জন্য। তো এটা আমি 2 কেজি ব্যবহার করব। ঠিক আছে, এটা অপশনাল, তোমরা চাইলে ব্যবহার করতেও পারো, নাও করতে পারো। তো সুধা সুষম এটা আমি 2 প্যাকেট নিচ্ছি, মানে 2 কেজি, প্রতি প্যাকেটে 1 কেজি করে থাকে। এটা দাম পড়ে 55 টাকা প্রতি কেজি দরে আমাকে দেয়। এমনি এমআরপি আছে মনে হয় 75 টাকা করে। তো এটা প্রসেসড লেদার মিল রয়েছে, খুবই ভালো। এবং গাছের জন্য তোমরা গ্রোথের সময় ব্যবহার করতে পারো, ফ্লাওয়ারিং স্টেজেও কিন্তু দেওয়া যায়। ঠিক আছে, আমি আর 1 প্যাকেট নিয়ে নিচ্ছি। তো আমি 2 প্যাকেট নিয়ে নিচ্ছি সুধা সুষম। এরপরে একটা জিনিস আমি যেটা ব্যবহার করব, তাহলে টোটাল কত কেজি হচ্ছে আমি একবার তোমাদের বলে দিই। মানে কম্পোস্ট
প্লাস সুধাসু সব মিলিয়ে ভার্মি কম্পোস্ট অ্যাপ্রক্স 6 কেজি, গোবর সার 7 কেজি, 13 কেজি, 3 কেজি হচ্ছে পাতা পচা সার, 13 3 16 কেজি, আর 2 কেজি হচ্ছে সুধাসু সব, 18 কেজি টোটাল আমার হলো কম্পোস্ট এবং সুধাসু সব মিলিয়ে। 500 গ্রাম আমি নিচ্ছি নিমখোল। এবার নিমখোলের অনেকগুলো ভাগ রয়েছে। কীরকম? একটা হচ্ছে 30 টাকা কেজি দরে পাওয়া যায়, একটা 50-60 টাকা কেজি দরে পাওয়া যায়, একটা 100 টাকা কেজি দরে পাওয়া যায়। আমি যেটা ব্যবহার করছি সেটা একটু প্রিমিয়াম, মানে এর যা গন্ধ উগ্র, মানে হাতে এই যে ব্যবহার করছি তো, মানে যতই আমি সাবান দিয়ে ধুই না কেন এই গন্ধটা কিন্তু যাবে না। তো নিমখোল আমি 500 গ্রাম ব্যবহার করছি, ঠিক আছে? যদি কেউ কমা নিমখোল ব্যবহার করো সেক্ষেত্রে তোমরা 1 কেজি ব্যবহার করতে পারো, এটা কিন্তু খুবই কড়া। তো আমি 500 গ্রামের বেশি এখানে নিচ্ছি না, তো নিমখোল নিয়ে নিচ্ছি আমি 500 গ্রাম। পরে আমরা দুটো জিনিস ব্যবহার করব এই সময়, যেটা গাছের মধ্যে ফসফেট এবং ক্যালসিয়ামের চাহিদাটা পূরণ করবে। একটা কি? একটা হচ্ছে স্টিম বোন ডাস্ট, মানে হচ্ছে স্টেরিলাইজড বোন ডাস্ট। এই বোন ডাস্ট হচ্ছে কি সিদ্ধ করা হাড়ের গুঁড়ো। তো এইগুলো কি বলতো, এগুলো একটু মানে অনেকের প্রবলেম হতে পারে, যাদের ধরো অ্যালার্জির সমস্যা আছে, যারা দেখা যাচ্ছে সেনসিটিভ স্কিন, তারা কিন্তু এগুলো যখন প্রয়োগ করবে না, একটু তোমরা কি করবে, মানে মাস্ক, গ্লাভস এগুলো ব্যবহার করবে। তো স্টেরিলাইজ বোন ডাস্ট ব্যবহার করব 500 গ্রাম, ঠিক আছে? আমি এখানে ঢেলে নিচ্ছি, তোমাদের ঢালাগুলো আমি দেখাতে পারছি না। তো 500 গ্রাম নিলাম স্টেরিলাইজ বোন ডাস্ট। এরপরে দেখো এখানে রয়েছে র বোন ডাস্ট, এটাও রয়েছে 500 গ্রাম। মানে হচ্ছে একদম পুরো এগুলো কষাইখানা থেকেই হয়তো গুঁড়ো হয়ে আসে। এগুলো মানে আমার ব্যক্তিগতভাবে একটু মানে ঘিন ঘিন করে, মানে গরু, মোষ, যে সকল গবাদি পশু হয় তাদেরই হাড়কে গুঁড়ো করে তৈরি হয়, ঠিক আছে? এগুলো যখন ব্যবহার করবে অবশ্যই করে তারপরে স্নান করে নেবে। আমি সকালবেলায় করছি, আমি কিছুক্ষণ বাদে স্নান করে ফেলবো, ঠিক আছে? তো এই হাড় গুঁড়ো নিচ্ছি 500 গ্রাম, মানে র বোন ডাস্ট নিলাম 500 গ্রাম, স্টেরিলাইজ বোন ডাস্ট নিচ্ছি 500 গ্রাম, ঠিক আছে? এটাও আমি দিয়ে দিই। এই বোন ডাস্টের মধ্যেও ভালো খারাপের ভাগ রয়েছে, তো তোমরা সেইগুলোকে একটু দেখে নেবে, ঠিক আছে? কোনটা কীরকম দাম একটু দোকানের সাথে কথা বলে। এরপরে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, আমি এটা রেডিমেড মাটি যখন তৈরি করি, মানে সঙ্গে সঙ্গে মাটি তৈরি করে গাছ বসানো, সেক্ষেত্রে আমি এক্সেলটা ব্যবহার করি। এটাতে ফসফেট এবং ক্যালসিয়াম থাকে, মানে অনেকটা হাড় গুঁড়োর মতোই, কিন্তু এতে ক্যালসিয়ামের পরিমাণটা বেশি থাকে। তো এটার দাম পড়ে কত? মোটামুটি 140 টাকা প্রতি কেজিতে। তো আমি এটা মোটামুটি নেব 700-800 গ্রাম এখানে রয়েছে, আমি পুরোটাই আমি এখানে নিয়ে নেব, ঠিক আছে? তো আমি এক্সেল নিলাম। এগুলো দেখো বেশি কম যদি হয় তেমন কোনো অসুবিধা নয়, কারণ পুরোটাই কিন্তু বায়োভাবে তৈরি, পুরোটাই অর্গানিক। যে কোনো উপাদান বেশি হয়ে গেল, কম হয়ে গেল, তেমন অসুবিধা কিন্তু করবে না, কারণ এগুলো সবই স্লো রিলিজ ফার্টিলাইজার। র বোন ডাস্ট সেটা 60 টাকা কেজিতে আমি কিনেছি, হাফ কেজি ছিল 30 টাকা দাম নিয়েছে। আর যে স্টিম বোন ডাস্ট সেটা 100 টাকা কেজি, মানে হাফ কেজি নিয়েছি, সেটার দাম পড়েছে 50 টাকা হলো। এরপরে একটা জিনিস আমি ব্যবহার করব, সেটা হচ্ছে রক্ত ও চামড়া সার, যেটা বোগেনভিলা কিন্তু খুব ভালো করে। আমাদের এই দিকে আলাদা আলাদা করে পাওয়া যায় না, যে রক্ত সার বা ব্লাড মিল বা লেদার মিল আলাদা করে পাওয়া যায় না, একসাথেই বিক্রি হয়। সেটাকে ব্লাড অ্যান্ড লেদার মিল নামেই কিন্তু মার্কেটে পাওয়া যায়। এটাও দাম নিয়েছে 60 টাকা কেজি। এবার অনেকের মনে বিভিন্ন রকমের প্রশ্ন হতে পারে, দাদা আমি তো 30 টাকা কেজি দরে পাই আমাদের মার্কেটে, সেটা পেতে পারো। এবার প্রতিটা জায়গাতেই কিন্তু কম হয়। 500 গ্রাম এখানে রয়েছে, আমি এত ব্যবহার করব না, কারণ এই লেদার মিলে নাইট্রোজেনের ভালো সোর্স রয়েছে। আমি সুধাসুষম ব্যবহার করেছি, সেখানে কিন্তু লেদার মিল রয়েছে। এই লেদার মিল ব্যবহার করলে কম্পোস্টের মধ্যে অনেক বাজে স্মেল আসবে কিছুদিন, মোটামুটি 5 থেকে 6 দিন, তারপর আস্তে আস্তে স্মেলটা কেটে যাবে। তো এটা আমি মোটামুটি ওই 200 গ্রাম মতো আমি ব্যবহার করবো, ঠিক আছে? আমি আন্দাজ মতোই ব্যবহার করছি, তোমরা একটু মেজারমেন্ট করে নেবে, ঠিক আছে? আমি এটা নিলাম। এরপরে আরও কিছু জিনিস রয়েছে যেগুলো আমি ব্যবহার করব। এটা হচ্ছে হর্ন মিল, মানে হচ্ছে শিং চাছা। এটা মোটামুটি 400 গ্রাম মতো রয়েছে। এটা নাইট্রোজেনের খুব ভালো একটি সোর্স। এই শিং চাছার মধ্যে অনেক এসেনশিয়াল মাইক্রোনিউট্রিয়েন্টও থাকে, যেটা গাছের জন্য স্লো রিলিজ ফার্টিলাইজার হিসাবে টবের মাটিতে দীর্ঘদিন থাকে এবং গাছ সেখান থেকে কিন্তু খাদ্য গ্রহণ করে। এটা আমি ব্যবহার করছি, এটা পুরোটাই নেব, কারণ শিং চাছা বোগেনভিলিয়াও ভালো, বা ফার্টিলাইজারের গুণগত মান কিন্তু আরও বেড়ে যাবে। তো এগুলো নেওয়া হলো। এর
পরে দেখো কিছু জিনিস আমি কিন্তু দিচ্ছি না, একটা হচ্ছে সরিষার খোল, বাদাম খোল, এই দুটো কিন্তু অন্যান্য গাছের জন্য ভালো হলে বোগেনভিলার জন্য আমি ব্যবহার করি না, অনেকে হয়তো ব্যবহার করে থাকেন। কারণ হচ্ছে এখানে সরিষার খোল এবং বাদাম খোল টবের মাটির মধ্যে মানে ব্যাড ফাঙ্গাস তৈরি করার অনেক সময় শিকড়ের কিন্তু সমস্যা করে, সেই জন্য আমি এটা এখানে ব্যবহার করছি না, ঠিক আছে। আর যেহেতু এখন ফ্লাওয়ারিং স্টেজ, আমি সরিষার খোল, বাদাম খোল ব্যবহার করছি না। নাইট্রোজেনের অনেকগুলো সোর্স আমি কিন্তু অল্প অল্প করে ব্যবহার করেছি। এই যে এখানে ব্যবহার করেছি হর্ন মিল, সেখানে নাইট্রোজেন রয়েছে, লেদার মিলের নাইট্রোজেন রয়েছে, তো আমি নাইট্রোজেন বেশি কিন্তু আর দিচ্ছি না। এরপরে দেখো এই যে এতগুলো জিনিস ব্যবহার করলাম, এর মধ্যে কিন্তু কোনো রকমের পটাশিয়াম কিন্তু নেই, তেমনভাবে নেই, ঠিক আছে, অল্প বিস্তর হলেও আছে। আমি এখানে বায়ো পটাশ ব্যবহার করছি 750 গ্রাম। তোমরা কিন্তু এই যে গ্রামগুলো যতটা বলছি তোমরা একটু হিসেব করে নাও, আমি আমার মতো করে নিয়েছি, তোমরা কিন্তু বেশি কম তোমরা করে নেবে। এই যে বায়ো পটাশ আমি তোমাদের দেখাই, এর আগেও আমাকে গাছে ব্যবহার করতে দেখেছো, এরকম দানাদার হয়, মিউরিয়েট অফ পটাশ কিন্তু নয়, বা সালফেট অফ পটাশও নয়, এটা যে বায়ো পটাশ, এটা আমি নিচ্ছি 750 গ্রাম। তো আমি এটা পুরোটাই ঢেলে দেবো। এরপর আমি কিছু জিনিস ব্যবহার করব যেগুলোর দাম কিন্তু তুলনামূলকভাবে একটু বেশি, এগুলো কিন্তু ব্যবহার করলে এই যে ফার্টিলাইজারটি তৈরি হচ্ছে গুণগত মান অনেক বেড়ে যাবে। এটা হচ্ছে জিআর, তোমরা যে কোনো ব্র্যান্ডের নিতে পারো, আমি নেকটারটা ব্যবহার করি। এগুলো আন্দাজ মতো মোটামুটি আমি এই যে পুরো ফার্টিলাইজারটা হচ্ছে তার জন্য আমি 2 মুঠো এই কালো জিআর নিয়ে নিচ্ছি, ঠিক আছে। আমি এখানে 2 মুঠো জিআর দিয়ে দিলাম, আর একটু নিয়ে নিই। বারবার করে বলছি যদি বেশি কম কিছু হয় তেমন অসুবিধা নেই। এরপরে যে মাইকোরিজিয়াল বায়ো ফার্টিলাইজার খালি ব্যবহার করি, যেটা মাইকোরিজিয়া কি করে শিকড়ের মানে কাজটা খুব ভালো করে, তো এটাও আমি নিয়ে নেবো 2 মুঠো নেব, খুবই ভালো কাজ করে। দেখো এটাও কিন্তু জিয়ারের মতোই দেখতে, তো এটাও আমি নিয়ে নিচ্ছি 2 মুঠো। আর একটু নিয়ে নিই। তোমরা এখানে অন্য মাইকোরিজিয়া ব্যবহার করতে পারো, সেটা তোমাদের নিজস্ব মানে ব্যক্তিগত মানে মতামত। তো এরপরে ব্যবহার করবে সাগরিকা জেড প্লাস, যেটা একটা সিউইড, এটা আমি মোটামুটি প্রায় 700-800 গ্রাম ব্যবহার করব, কারণ ফার্টিলাইজার যেহেতু অনেকটাই তৈরি হচ্ছে, সিউইডেরও কিন্তু দরকার পড়বে। এবং সিউইড কীরকমভাবে কাজ করে সেগুলো নিয়ে কিন্তু ভিডিও করে দেওয়া আছে, তো চলো আমি সিউইড একটু নিয়ে নিই। এগুলো আন্দাজ মতোই দিয়ে দিচ্ছি, বাস হলো। লাস্ট একটা জিনিস আমি এবার মেশাবো, সেটা হচ্ছে ট্রাইকোডার্মা ভিরিডি। এটি একটি বায়ো ফাঙ্গিসাইড। এই সকল যে উপাদানগুলো আমি দিলাম, এর মধ্যে ট্রাইকোডার্মা দেওয়া থাকলে ট্রাইকোডার্মা নিজের বংশ বিস্তার করবে, যে 15 দিন আমি রাখবো এই ফার্টিলাইজারটাকে রেডি হওয়ার জন্য। তো এইটা আমি ব্যবহার করব, মোটামুটি আন্দাজ মতোই করব, যে আমার হাতের প্রায় 1 মুঠো আমি যদি ট্রাইকোডার্মা ছড়িয়ে দিতে পারি খুব ভালো কাজ হবে। দেখো সাদা রঙের এরকম হয়, আমি ট্রাইকোডার্মা দিয়ে দিলাম, আরেকটু নিয়ে নিই, বাস প্রায় আমি 1.5 মুঠো 2 মুঠো ট্রাইকোডার্মা আমি নিয়ে নিচ্ছি, ঠিক আছে। তো এতগুলো যে উপাদান মেশালাম এগুলো কিন্তু সবই কিন্তু মানে অর্গানিক এবং বায়ো, ঠিক আছে, কোনো রকমের কেমিক্যাল কোনো জিনিস কিন্তু এখানে মেশানো হলো না। অনেকেই জানো না, বলবে দাদা এত কিছু কেমিক্যাল মেশালে। তোমাদের কাছে যদি ওই জিআর না থাকে তোমরা নাও ব্যবহার করতে পারো, মাইকোরিজিয়া না থাকলে নাও ব্যবহার করতে পারো, কিন্তু সাগরিকাটা দিও, কারণ সিউইড গাছের জন্য খুবই প্রয়োজন। আর পটাশের যেহেতু ভালো সোর্স তেমনভাবে অর্গানিকভাবে নেই, তো তোমরা বায়ো পটাশ ব্যবহার করবে। আর যদি না থাকে তোমাদের কাছে, কলার খোসাকে শুকিয়ে মিক্সিতে পাউডার করেও কিন্তু তোমরা ব্যবহার করতে পারো, সেখানেও পটাশিয়ামের একটি ভালো সোর্স রয়েছে। তো দেখো সব উপাদান আমি এখানে ঢেলে নিয়েছি, এখানে যে উপাদানগুলো আমি এক এক করে ঢাললাম। তো এবার কি করব, আমি এগুলোকে খুব সুন্দরভাবে কিন্তু মেশাবো, ঠিক আছে। এগুলো আমি হাত দিয়ে মেশাচ্ছি। তোমরা যাদের সেনসিটিভ স্কিন প্রথমেই বললাম, তারা কিন্তু অবশ্যই গ্লাভস ব্যবহার করবে, কারণ অনেক জৈব উপাদান উপাদান রয়েছে। তো তোমরা সার তৈরি করার পরে অবশ্যই স্নান করে ফেলবে। তো এই যে সারটা একদম প্রিমিয়াম টাইপের তৈরি হলো। এই সার গাছে দিলে গাছের ফুল কীরকম হবে তোমরা দেখতে পাবে খুব শীঘ্রই, শীতে তোমাদের দেখাবো। এটা কিন্তু এখন আমরা গাছে প্রয়োগ করতে পারবো না, এটা আমরা প্রয়োগ করব মোটামুটি দিন 15 বাদে, ঠিক আছে। এই সময় দিন 15 রাখলেই হবে। শীতের সময় যদি কেউ সার তৈরি করে তাহলে আরও বেশি দিন আমাদের রাখতে হয়, কারণ এখন বাতাসে হিউমিডিটি রয়েছে, এখনও বর্ষা কিন্তু সেরকমভাবে যায়নি। তো আমরা এটা দিন 15 রাখলেই কিন্তু রেডি হয়ে যাবে।
এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সার আমাদের মোটামুটি মিক্সিং করা কমপ্লিট। এবারে কি করব আমরা, একটা এরকম মানে কোনো টব বা কোনো বস্তা যার যেটা আছে সে সেটা নিয়ে নেবে। এবার আমরা অল্প অল্প করে এই টবের মধ্যে আমরা এরকম করে দেব, ঠিক আছে? আমরা এরকম করে দিলাম। কিছুটা দেওয়ার পরে আমাদের যেটা করতে হবে, এরকম করে জলের স্প্রে করতে হবে, ঠিক আছে? এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, না হলে কি বলতো সারটা কিন্তু রেডি হবে। অল্প অল্প করে স্প্রে করবে, আবারও কি করবে এরকম করে ভর্তি করবে। জলের ছিটা কিন্তু তোমাদের দিতেই হবে, ঠিক আছে? না হলে কিন্তু ভালো সারের কোয়ালিটি কিন্তু তৈরি হবে না। এরকম করে দেবে, আবারও কিছুটা দিয়ে এরকম করে ভরাট করবে, আবারও হলো, আবারও এরকম করে জলের ছিটা দিতে হবে। তাহলে এখান থেকে যেটা সারটা তৈরি হবে সেটা কিন্তু গাছ খুব সহজে নিতে পারবে, ডিকম্পোজটা ভালো হবে। আর এরকম যদি তোমরা সার সরাসরি টবের মাটিতে দাও তাহলে এটা হিট জেনারেট হবে, যেটা কিন্তু চারা গাছ নিতে পারে না। ম্যাচিওর গাছ হলে অতটাও সমস্যা হয় না। তো কিছু কিছু উপাদান যেমন হচ্ছে র বন্ডাস রয়েছে, লেদার মিল রয়েছে, হর্ন মিল রয়েছে, এগুলো মানে দেওয়া থাকলে এই প্রসেসটা করতে হবে। তোমরা এগুলো স্কিপ করো, বাকি উপাদান তোমরা ডিরেক্ট কিন্তু টবের মাটিতে দিতে পারো। মানে ধরো ভার্মি কম্পোস্ট নিয়েছো, গোবর সার নিয়েছো, পাতা পচা নিয়েছো, প্রসেসড লেদার মিল যেটা সুধা সুষম সেটা তুমি ধরো নিয়েছো, এগসেল নিয়েছো, বায়ো পটাশ নিয়েছো, তারপরে ধরো খালি নিয়েছো, সাগরিকা, এগুলো একসাথে মিশিয়ে তোমরা কিন্তু ডিরেক্ট দিতে পারো। 3-4টে উপাদান যেটা আমি অ্যাড করেছি, যেটা হচ্ছে তোমার কি, সেটা হচ্ছে মানে র লেদার মিল, র বন্ডাস্ট, আর তার সাথে রয়েছে হর্ন মিল। এই 3টে উপাদান দেওয়ার জন্য কিন্তু আমি এই প্রসেসটা করছি। নাহলে কিন্তু দেখবে আমি মাটি যখন তৈরি করি, মানে রেডিমেড মাটি, মানে সঙ্গে সঙ্গে মাটি তৈরি করে সঙ্গে সঙ্গে গাছ বসাই, সেখানে কিন্তু আমি এই সকল জিনিসগুলো তেমন প্রয়োগ করি না। যেহেতু আমি এটা মানে ফার্টিলাইজার হিসাবে আমি ব্যবহার করব, তো আমি মোটামুটি দিন 15 রাখলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে। মানে একটা জিনিস তোমরা খেয়াল করবে, গন্ধ যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু দেওয়া যাবে না, গন্ধটা কেটে গেলেই কিন্তু তোমরা দিতে পারবে। সেক্ষেত্রে কোনো সময় 20 দিনও লাগতে পারে, 1 মাসও লাগতে পারে, আর 15 দিনের মধ্যে রেডি হতে পারে। সেটা বাতাসের হিউমিডিটির উপরে কিন্তু ডিপেন্ড করে। তো এই যে সারটা আমি বানিয়েছি, এই সারটি আমি কতটা করে দেব, মানে কোন গাছে কতটা দেব। এবার ধরো কারো চারা গাছ রয়েছে, 2 মাস কেউ গাছটি বসিয়েছে, সেক্ষেত্রে আমরা আমার হাতের 1 মুঠো মাটিটাকে খুঁড়ে টবের আমি 1 মুঠো পরিমাণ দেব। যদি কারোর 8 থেকে 10 ইঞ্চি টব থাকে তাহলে 1 মুঠো থেকে সামান্য একটু 1 মুঠো তার সাথে এইটুকু নেবে। যদি কারোর এরকম 10 ইঞ্চি টব থাকে তাহলে তোমরা এই হাতের 2 মুঠো ব্যবহার করবে। আর যদি কারো এরকম 12 ইঞ্চি বড় টব থাকে তাহলে মোটামুটি 3 মুঠো তোমরা ব্যবহার করবে এই সারটি। দেখা যাচ্ছে কিছু জিনিস আমি বলি, কারোর দেখা যাচ্ছে যে গাছ চারা গাছ সে কিন্তু বড় টবেই বসেছে, সেক্ষেত্রে কিন্তু দেবে না। যদি একটি ম্যাচিওর গাছ যার বয়স 1 বছর 1.5 বছর হয়ে গেছে, শিকড়ের গ্রোথ যথেষ্ট ভালো, সেই রকম টবেই কিন্তু তোমরা 3 মুঠো পরিমাণ ব্যবহার করবে এই সারটি, কারণ যথেষ্ট স্ট্রংভাবে বানানো হয়েছে। বেশি কিন্তু ব্যবহার করবে না, ক্ষতি নেই কিন্তু তবু কিন্তু বলছি বেশি ব্যবহার করবে না। মাটি খুঁড়ে নেবে, চারিপাশের মাটি খুঁড়ে নিয়ে মাটির সাথে কিন্তু ভালো করে মিশিয়ে তারপরে জল ঢেলে দেবে। কেমন দেখো খুবই বেশি পরিমাণে ফুল হবে তোমাদের গাছে, এবং এই সার আমি ব্যবহার করার পরে এই বছর কীরকম ফুল আসছে তোমাদের কিন্তু অবশ্যই আমি দেখি। তোমাদের ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। আজকে চলি, আবারও দেখা হচ্ছে নেক্সট এপিসোডে।